কৃষক কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলা কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা। কৃষি, তথ্য, প্রযুক্তি ও পরামর্শ এ নিয়ে আমাদের অনুষ্ঠান বাংলা কৃষি। কৃষক ভাইরা, আজ আমাদের অনুষ্ঠানে থাকবে তুলা চাষে পোকামাকড় দমনে ফেরোমন ট্র্যাপের ব্যবহার নিয়ে মাঠ প্রতিবেদন, এবং সেই সাথে থাকবে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ, এবং অনুষ্ঠানের শেষ ভাগে থাকবে মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। তুলা আমাদের দেশে আঁশ জাতীয় অর্থকরী ফসল। আমাদের দেশে সাধারণত দুই ধরনের মাটিতে তুলার আবাদ করা হয়। একটি হচ্ছে সমতল ভূমিতে, অপরটি পাহাড়ি অঞ্চলে। সিডিপি কর্তৃক উদ্ভাবিত এই পর্যন্ত আমাদের জাতের সংখ্যা 16টি। তার ভিতরে সমতল ভূমির জন্য এই পর্যন্ত 14টি জাত উদ্ভাবিত হয়েছে এবং পাহাড়ি জাত উদ্ভাবিত হয়েছে 2টি। আমরা এখন যে মাঠে দাঁড়িয়েছি সেটা আমাদের 2013 সালে উদ্ভাবিত একটা জাত। এই জাতের নাম CB14। এই জাতটার একটা বৈশিষ্ট্য হলো, এই জাতের আমাদের যে তুলার জন্য সবচেয়ে যে প্রয়োজনীয় জিনিসটা সেটা হলো জিওটি, আঁশের পরিমাণ এবং বীজের পরিমাণ। এই জাতটাতে আঁশের পরিমাণ 41% এবং বীজের পরিমাণ 59%। সেই দিক দিয়ে তুলনাকালে এটার বাজার মূল্য অনেক ভালো। আরেকটা বৈশিষ্ট্য হলো এটার উৎপাদন ক্ষমতাও অনেক বেশি। আমাদের যে আগের যে ভ্যারাইটিগুলো ছিল CB12, 13 এবং 14, তিনটা আমাদের নতুন উদ্ভাবিত জাত। এর ভিতরে CB14টা সবচেয়ে ভালো। এর উৎপাদন ক্ষমতাও ভালো এবং এর জিএটিটাও অনেক ভালো। এবং চাষি পর্যায়ে আমরা গত বছর ট্রায়াল করার পর থেকে এটা চাষি পর্যায়ে এটা চাহিদাটাও অনেক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আরেকটা বিষয় বলতেই হয়, সেটা হলো যে আমাদের যে হাইব্রিড জাতের তুলা চাষও হচ্ছে, এটার উৎপাদন ক্ষমতাও প্রায় হাইব্রিড জাতের কাছাকাছি। বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড সমতল ভূমিতে চাষের উপযোগী 14টি এবং পাহাড়ি অঞ্চলের জন্য 2টি জাত অবমুক্ত করেছে, যা দেশে কুষ্টিয়া, রংপুর, দিনাজপুর, রাঙামাটি, খাগড়াছড়ি ইত্যাদি অঞ্চলে ব্যাপকভাবে চাষাবাদ হচ্ছে। এর মধ্যে সমতল ভূমিতে চাষ উপযোগী 2টি জাত হচ্ছে CB13 ও CB14। CB14 জাতের বৈশিষ্ট্য হল এর জিওটি আঁশের পরিমাণ শতকরা 41% এবং বীজের পরিমাণ শতকরা 59%। বিঘা প্রতি এর ফলন 8 থেকে 10 মণ বা হেক্টর প্রতি ফলন 3 মেট্রিক টন। উঁচু বেলে দোআঁশ মাটি তুলা চাষের জন্য উপযোগী। তুলার বীজ বপনের আগে 4 থেকে 5 গ্রাম ইমাডোক্লোপিড মিশিয়ে বীজ শোধন করলে তুলাকে জ্যাসিড পোকার আক্রমণ থেকে রক্ষা করা যায়। তুলা চাষে সাধারণত জ্যাসিড, এপিড, সাদামাছি, থ্রিপস, আমেরিকান বলওয়ার্ম, স্পটেড বলওয়ার্ম ইত্যাদি পোকামাকড়ের আক্রমণ দেখা যায়। এইসব পোকামাকড় দমনে একতারা, এনটাফ, এসাটাফ, হেমিডট, কনফিউট এইসব কীটনাশক ব্যবহার করা যায়। এছাড়াও IPM পদ্ধতিতে তুলার পোকা দমনে সাম্প্রতিক সময়ের কার্যকরী ব্যবস্থা হচ্ছে সেক্স ফেরোমন ট্র্যাপ। সেক্স ফেরোমন ট্র্যাপ হল পুরুষ পোকাকে আকৃষ্ট করার জন্য শ্রীমথ এক ধরনের রাসায়নিক পদার্থ নির্গত করে, যাকে সেক্স ফেরোমন বলা হয়। সেক্স ফেরোমনের কার্যকরী কৌশল হচ্ছে সেক্স ফেরোমনের গন্ধে পুরুষ পোকা আকৃষ্ট হয়, স্ত্রী পোকার সঙ্গে মিলিত হয়।
এবং ফেরোমিন বয়মে রক্ষিত সাবানগোলা পানিতে মারা যায়। সেক্স ফেরোমন, এটা ফেরোমন বলি। এই যে একটা ক্যাপসুল আছে, এই ক্যাপসুলটার নাম ফেরোমন। এর মধ্যে পডোপটেরা গ্রুপের অর্থাৎ আশা পোকার স্ত্রীর গন্ধ এর মধ্যে লাগানো আছে। এই গন্ধ পেয়ে আশা পোকা, পুরুষ জাতীয় পোকা যেগুলো, সেগুলো গন্ধে আকৃষ্ট হয়ে 50-60 গজ দূর থেকেও এখানে আসবে এটার সাথে মিলন হওয়ার জন্য। এখন এসে যে ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে ঢুকবে ওইটার সাথে মিলন হওয়ার জন্য, কিন্তু ভিতরে যাওয়ার পরে আর বেরোতে পারবে না। এদিক সেদিক পাখায় বাড়ি খেয়ে নিচে পানি রাখা আছে এবং সেখানে হুইল পাউডার দেওয়া আছে, আটা জাতীয় হয়ে গেছে গা, পানিতে ডুবে এই পোকাটা মারা যাবে। এইভাবে আমরা তুলা ফসলের মানে পডোপটেরা গ্রুপের যে সমস্ত পোকামাকড় আছে এগুলো আমরা দমন করে থাকি। এগুলো আমি 3 বছর যাবৎ ব্যবহার করতেছি, চাষিরা খুবই উপকার হইতেছে। সন্ধ্যার পরে দেখা যাবে যে এগুলার পোকামাকড় মরে বেশি, সকালবেলা এসে অনেকগুলো পোকা পাওয়া যায়। প্রতিদিন এগুলা আমরা বাছাই করে ফেলি, আবার নতুন পানি দেই, আবার অন্য পোকায় আকৃষ্ট হয়ে এখানে আসে। প্রতিটি বিঘায় 3-4টি করে দেওয়া দরকার। এখানে 20 শতক জায়গা আছে, কাজে 2টা ফেরোমন দেওয়া আছে এবং প্রত্যেকটা জমিতে চাষি পর্যায়ক্রমে এই ফেরোমনটা ব্যবহার করবে। এতে খুবই উপকার হয়েছে। সাম্প্রতিক বছরে আমাদের দেশে ড্রাগন ফলের চাষ সম্প্রসারণ শুরু হয়েছে। ড্রাগন একটি বিদেশি ফল। ড্রাগন ফলের আদি নিবাস সেন্ট্রাল আমেরিকা। মালয়েশিয়াতে এই ফলের চাষ শুরু হয় 19বিংশ শতাব্দীর শেষ ভাগে। তবে ভিয়েতনামে এই ফল সর্বাধিক বাণিজ্যিক চাষ হয়। বর্তমানে এই ফলটি সেন্ট্রাল আমেরিকা, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ পূর্ব এশিয়া, চীন, ইসরায়েল, থাইল্যান্ড, ইন্দোনেশিয়ায় বাণিজ্যিকভাবে ব্যাপক চাষাবাদ হয়। খুব ব্যাপকভাবে না হলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশেও ড্রাগনের চাষ শুরু হয়েছে। বাংলাদেশে এ পর্যন্ত অনেকগুলো বিদেশি ফলের চাষাবাদ শুরু হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্ট্রবেরি এবং ড্রাগন। এরই মধ্যে অনেকেই সফলতার সঙ্গে এই বাণিজ্যিকভাবে ড্রাগন এবং স্ট্রবেরি চাষ করছেন। আমাদের দেশে 2007 সালে থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে ড্রাগনের জান প্লাজম সংগ্রহ করা হয়। পরবর্তীতে বাংলাদেশের আবহাওয়াতে ড্রাগন ফলের উৎপাদন ও বংশবিস্তার নিয়ে গবেষণা করা হয়। রাসায়নিক বিশ্লেষণে দেখা যায় একটি পরিপক্ক ড্রাগনে প্রতি 100 গ্রাম ড্রাগন ফলে পানি 85.30%, শক্তি 67.70 কিলো ক্যালোরি, আমিষ 1.10 গ্রাম, চর্বি 0.57 গ্রাম, শর্করা 11.20 গ্রাম, আঁশ
1.30 গ্রাম, অ্যাসকর্বিক অ্যাসিড 22.0 মিলিগ্রাম, ক্যালসিয়াম 10.20 মিলিগ্রাম, সোডিয়াম 1.90 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম 38.90 মিলিগ্রাম, পটাশিয়াম 272.0 মিলিগ্রাম, ফসফরাস 27.05 মিলিগ্রাম, আয়রন 3.37 মিলিগ্রাম, জিঙ্ক 0.35 মিলিগ্রাম ও সার্ভিটাল 32.70 মিলিগ্রাম। মাঝারি বৃষ্টিপাত ড্রাগনের জন্য উপযোগী, কারণ অতিরিক্ত বৃষ্টিপাতে ড্রাগনের ফুল ঝরে পড়ে এবং ফলের পতন দেখা যায়। ভালোভাবে জমি চাষ করে গাছ থেকে গাছের দূরত্ব 3 মিটার এবং সারি থেকে সারি দূরত্ব 3 মিটার দিয়ে হেক্সাগোনাল পদ্ধতি ব্যবহার করে এই গাছ লাগাতে হয়। বছরে যে কোনো সময়ই লাগানো যায়, তবে এপ্রিল সেপ্টেম্বর মাসের মধ্যে লাগানো ভালো। ড্রাগনের বংশ বিস্তারের জন্য বীজ এবং কাটিং দুই পদ্ধতি ব্যবহার করা হয়। কাটিং পদ্ধতিতে ফল ধরতে সময় লাগে 12 থেকে 18 মাস। এই বয়সের একটি গাছে 5 থেকে 20টি ফল পাওয়া যায়, কিন্তু পূর্ণবয়স্ক একটি গাছে 25 থেকে 100টি ফল পর্যন্ত পাওয়া যেতে পারে। দেখছেন বাংলার কৃষি, সঙ্গে থাকুন। এবারে মৎস্য বিষয়ক প্রতিবেদন। বর্তমানে 40% মাছ আসে অভ্যন্তরীণ জলাশয় থেকে। অতীতে দেশের সর্বত্র মাছের প্রাচুর্য ছিল, কিন্তু বর্তমানে জলাশয়ে তেমন মাছ পাওয়া যায় না। বিধায় মৎস্য সরবরাহ অনেকটা মৎস্য চাষ ও সামুদ্রিক মৎস্য আহরণের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। বাংলাদেশের দক্ষিণে টেকনাফ থেকে সাতক্ষীরা পর্যন্ত বঙ্গোপসাগরের তটরেখা সামুদ্রিক মৎস্যের জন্য এক সমৃদ্ধ ভাণ্ডার হিসেবে কাজ করছে। এই ভাণ্ডারের তলদেশে মাছের মজুদ 1,56,000 মেট্রিক টন এবং চিংড়ি 7 থেকে 8,000 মেট্রিক টন। দেশের মোট 14টি জেলায় 49টি উপজেলা উপকূলবর্তী এলাকা হিসেবে পরিচিত। সমুদ্র উপকূল থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত মোট 1,66,000 বর্গ কিলোমিটার জলসীমার মধ্যে 1,40,860 বর্গ কিলোমিটার একান্ত অর্থনৈতিক জলসীমা হিসেবে বিবেচনা করে সেখানে থেকে নানান জাতের সামুদ্রিক মৎস্য আহরণ করে থাকে। দেশের মহীসোপান 50 কিলোমিটার পর্যন্ত গভীর এবং 3,700 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত। আহরিত প্রজাতিগুলোর মধ্যে রয়েছে ইলিশ, পোয়া, রূপচাঁদা, দাঁতিনা, ছুরি, লাল মাছ, হাঙর, কাঁকড়া। সামুদ্রিক মৎস্য আহরণের সাথে 5.20 লক্ষ জেলে জড়িত রয়েছে। আহরিত মাছ দ্বারা অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, ফ্রান্স, হংকং, সিঙ্গাপুর, সৌদি আরব সহ অন্যান্য উন্নত দেশে প্রায় 77,643 মেট্রিক টন রপ্তানি করে বাৎসরিক 3,480.52 টাকা আয় হয়ে থাকে। এদেশের স্থানীয় বাজারে চাহিদা কম থাকায় কাঁকড়া সহ সামুদ্রিক চিংড়ি রপ্তানি করা হয়ে থাকে। এছাড়া মাছ ধরার কাজে নিয়োজিত ট্রলার থেকে রাজস্ব আয় হয়ে থাকে। 2010-11 অর্থ বছরে এ ধরনের আয় ছিল 38.39 লক্ষ টাকা। একই সময়ে যান্ত্রিক মৎস্য নৌযানের ফিশিং লাইসেন্স ইস্যু ও নবায়ন ফি বাবদ রাজস্ব আয় হয়েছে 17.81 লক্ষ টাকা। দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন, আর এরই সঙ্গে শেষ করব আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি অনুষ্ঠান আগামীকাল ঠিক একই সময় প্রচারিত হবে, দেখবেন আশা করি। আর হ্যাঁ, সেই সঙ্গে জানতে চাই আপনাদের মতামত। আমাদের অনুষ্ঠান বিষয়ে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখেও জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bd এবং ফেসবুক আইডি বাংলার কৃষি। এছাড়াও অনুষ্ঠানটি ইউটিউবেও নিয়মিত দেখতে পাবেন। দর্শক, আজ এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। কৃষক, কৃষি তার উন্নয়ন, সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি।
কৃষি, ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি।